কেমন আছো অনন্যা? আর তুমি আবারও কেন গ্রামে এসেছো? ও তোমাকে তো বলাই হয়নি, ইনি হলো আমার হবু বর। তোমার বিষয়ে কি সব জানে অ্যানি অনন্যা? না, আর এসব কথা বাদ দাও। ইনি আমাদের মেহমান। ফ্রি থাকলে আমাকে সাথে চলো, গ্রামটা একটু ঘুরে দেখি। তোমার সাথে অনেক দিন থেকে কথা হয় না, একটু কথাও বলা যাবে। তুমি বলছো আর আমি শুনবো না? চলো। আর ভাই, আমি ইমন। আমি শামীম, অনন্যার হবু স্বামী। তারপর তিনজন মিলে ওদের গ্রামটা ঘুরতে লাগলাম। ওদের গ্রামের মানুষগুলো অনেক ভালো। আমি গ্রাম দেখতে ব্যস্ত, কিন্তু ইমন আর অনন্যা তাদের ব্যক্তিগত কথা নিয়ে ব্যস্ত। কেমন আছে, কি করতেছে, বউ কেমন আছে, বাচ্চা হইছে কিনা, কেন অনন্যা গ্রামে আসলো, ইত্যাদি অনেক কথা বলতেছে তারা। হয়তোবা তারা খুব কাছের বন্ধু না হলে রিলেটিভ হবে, তাই হয়তো। আর অনেক দিন পর দেখা, তাই এত কথা বলতেছে। আমরা গ্রামের একটা দোকানে গেলাম, সেখান থেকে চিপস আর ঠান্ডা নিলাম। সেখান থেকে একটু সামনে যেতেই 3-4টা ছেলে আমাদের পথ আটকালো, আর অনন্যা ভয়ে আমার পিছনে লুকালো। তখন সেই ছেলেগুলো বলতে লাগলো, এই দেখো, পাখিটা আবার এসেছে, আজ অনেক মজা হবে। এর মতো মজা অন্য কেউ দিতে পারবে না। অনেক দিন ধরে আবারও মজা করব। এই ধর অনন্যাকে, আজ গোদামঘরটা ফাঁকা আছে। আব্বু শহরে গেছে, 2 দিন পর আসবে। মুসলিম, হেলাল, সুজন, তোরা সরে যা সামনে থেকে। এমনিতেই আমার আর অনন্যার অনেক ক্ষতি করেছিস। এই ছোট বোনের জামাই, আমার নাম ধরে ডাকিস, তোর সাহস কম না? বেশি বাড়াবাড়ি করলে তোর বোনকে ডিভোর্স দিয়ে দিব, মনে রাখিস। ইমনের এমন কথায় তাদের মুখ বন্ধ হয়ে গেল। আর অনন্যা তখনও ভয়ে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে, আর ভয়ে কাঁপতেছে। সুজন, তুই তোর বোনের জন্য ভয় পেতে পারিস, কিন্তু আমরা না। আমরা তো আজকে অনন্যকে নিয়েই যাব। অনন্যাকে ধরে দেখ, তোর বাপের ঘরের মাল, তাই না? আজ দেখ তোদের কি করি। সেদিন তো পুলিশের জন্য আর তোদের বাপের জন্য বেঁচে গেছিস, আজ বাঁচতে পারবি না। এক কথায় দুই কথায় ওদের সাথে হাতাহাতি শুরু করে দিল ইমন। আমি শুধু নীরব দর্শকের মতো দেখতে থাকলাম। যখন ওরা ইমনকে মারতেছিল, কোথা থেকে যেন আরও 7জন ছেলে এসে ওই ছেলেগুলোকে মারতে থাকলো। আমি এখনও কিছু বুঝতেছি না কি হচ্ছে এখানে। এক পর্যায়ে মায়ের খেয়ে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়লো। তখন ছেলেগুলোর বাবা মা কেমন করে জানি সংবাদ পেয়ে ছুটে আসলো। তখন ছেলেগুলোর বাবা মা ইমন আর তার সাথে ছেলেগুলোর কাছে ক্ষমা চাইলো, কিন্তু ইমন ক্ষমা করে দিলেও সেই ছেলেগুলো তা করলো না। তারা থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে ওদেরকে ধরিয়ে দিল। আর এলাকাবাসী কেমন করে যেন অনন্যার দিকে তাকাতে লাগলো। ইমন আমাদেরকে নিয়ে অনন্যাদের বাড়িতে চলে এলো। কিছুই তো বুঝলাম না ওরা কি বলতে চাচ্ছিল, আর কেনই বা তারা অনন্যার সাথে এমন আচরণ করলো। অনন্যা, তুমি বলবে নাকি আমি বলবো? বলাই কি লাগবে? যে তোমার জীবনের সাথী হতে যাচ্ছে তাকে সব বলা উচিত। আমি আর ইমন দুজন দুজনকে ভালোবাসতাম। আমি খুব চঞ্চল ছিলাম, সারাদিন এ পাড়া ও পাড়া ঘুরে বেড়াতাম। আমার যেহেতু কোনো ভাই ছিল না আর সবাই বড় ছিলাম, তাই বাবা কৃষক কাজে সাহায্য করতাম। আমি পড়ালেখায় অনেক ভালো ছিলাম, 5ম শ্রেণীতে বৃত্তি, 8ম শ্রেণীতে বৃত্তি, এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছিলাম। আমার আর অনন্যার প্রেম এতটা পবিত্র ছিল যা বলে বোঝাতে পারবো না। আমি এতদিন ওদের বাড়িতে গিয়ে খেয়ে আসতাম, অনন্যাও আমাদের বাড়িতে যেত, বাড়ির বউয়ের মতো সব কাজ করে দিত। আমার বোন আর অনন্যা একসাথে পড়াশোনা করত। আমাদের দুজনের মাঝে হাজারো ঝগড়া হলেও কারো প্রতি কারোর ভালোবাসা কম ছিল না। আমাদের প্রেম দেখে তো পুরা এলাকায় ছেলেরা মেয়েরা হিংসা করত। আমরা দুজন হাজার স্বপ্ন দেখতাম আমাদের সুন্দর সুখের একটা সংসার হবে। আমি প্রতিদিন যে রাস্তা দিয়ে স্কুলে যেতাম তার পাশে সুজনের বাড়ি ছিল। প্রতিদিন সুজন আমাকে বিরক্ত করত, আমাকে ভালোবাসার কথা বলতো, আমি তাকে না করে দিতাম। একদিন তো রাস্তার সবার সামনে আমার হাত ধরে টানাটানি শুরু করে দেয়। সেদিন আমি তাকে সবার সামনে থাপ্পড় মারি। সুজন হলো আমার বড় ফুপির ছেলে। ওর একটা বোন আছে যাকে আমি বিয়ে করেছি। সুজন আমার ফুপির ছেলে হওয়াতে তাকে প্রথমে কিছু বলতে পারতাম না। আর সে রাজনীতি করত, তার সাথে অনেক বড় বড় নেতার মিল ছিল। ফুপা আর ফুপি অনেক ভালো ছিল, কিন্তু তার মেয়ে শহরে পড়াশুনো করাতে গিয়ে অনেক বকে যায়। কত ছেলের সাথে সে যে প্রেম করেছে, তার সাথে প্রেম করা 2টা ছেলেকে সে আত্মহত্যা করতে বাধ্য করেছে। অনেকের কাছে শুনেছি বড়লোকের ছেলেদের সাথে নাকি সে হোটেলে যেত। সুজনকে থাপ্পড় মারার কিছুদিন পর আমি স্কুল থেকে বাড়ি ফিরতেছিলাম। তখন সেও তার বন্ধু মিলে আমাকে তুলে নিয়ে যায় হেলালের বাবার গুদাম ঘরে। ওরা যখন আমাকে তুলে নিয়ে যায় তখন রাস্তার একটা মানুষও ছিল না। ওরা আমাকে তুলে নিয়ে গিয়ে পুরা 3 দিন 3 রাত পর্যায়ক্রমে ধর্ষণ করে। আমি তাদের হাতে
পায়ে ধরে অনেক ক্ষমা চেয়েছি, কিন্তু তারা আমাকে ক্ষমা করে নাই। আমি যখন চিৎকার করি তখন তারা আমার গালে ওড়না দিয়ে মুখ বেঁধে দেয়। আমি যখন ওদের ডাকে সাড়া না দেই তখন তারা সিগারেটে আগুন দিয়ে আমার শরীরে পুড়িয়ে দেয়। আমার হাতে পায়ে পিঠে সিগারেটের আগুন লাগিয়ে দেয়। আমাকে ধর্ষণ করার সময় যতটা না কষ্ট পেয়েছি তার চেয়েও বেশি কষ্ট পেয়েছি সিগারেটের আগুনে। চিৎকার করে কাটতে পারতাম না, মুখ বাঁধা ছিল, হাত জোর করে অনেক অনুরোধ করতাম, তারা শুনতো না। টানা 3 দিন না খেয়ে রেখেছে আমাকে। যখন জ্ঞান হারাতাম তখন পুরা শরীর পানি নিয়ে জ্ঞান ফেরাতো আমার তখন অনেক ব্লিডিং হয়। অনন্যাকেও ওর বাবা মা বোন আমি গ্রামের সবাই খোঁজ করি, কোথাও পাই নাই। শেষে পুলিশের কাছে অনন্যা হারিয়ে গেছে বলে জিডি করি। পুলিশও খোঁজ করা শুরু করে দেয়। আমি ওই জানোয়ারদেরকেও বারবার জিজ্ঞেস করেছি অনন্যা কোথায়। ওরা বলতো আমরা কি জানি। ওরা হেসে হেসে বের হতো। অনন্যা বাবা মা প্রায় অনন্যার জন্য পাগল হয়ে যায়। আর এলাকাবাসী যেহেতু জানতো আমার সাথে অনন্যার সম্পর্ক ছিল, তাই তারা মনে করছিল কেউ মনে হয় তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। শেষ যেদিন ওরা আমাকে ধর্ষণ করে তখন তারা আমার ভিডিও বানায়, বলে আমি যদি ওদের কথাই কাউকে বলি তাহলে ভিডিও নেটে ছেড়ে দিবে আর আমার মতো আমার ছোট বোনকেও তুলে এনে ধর্ষণ করবে। তখন সুজন বলে সবার সামনে যদি থাপ্পড় না মারতি তাহলে আজ ভালো থাকতি। তোর জন্য আমার বোনের সাথে ইমনের বিয়ে দিতে পারতেছি না। এবার দেখব ইমন তোকে কেমন করে বিয়ে করে। আর আমাদের পিছনে অনেক বড় নেতা আছে, কিছুই করতে পারবি না। তারা আমাকে এমন কোনো কষ্ট নাই যে দেয় নাই। তারা আমাকে ধর্ষণ করার সময়ও নানা রকম কষ্ট দিত। আমি ওদের পায়ে পড়েছি। যখন মুখে বাঁধন খুলে দিত তখন তাদের বলতাম আমি যদি তোমাদের বোন হতাম তাহলে এমন করতে। এ কথা বলতে তারা আমাকে ইচ্ছা মতন থাপ্পড় মারতে থাকে আর বলে তুই তো এখন পতিতা আর আমাদের বোন রাজলক্ষ্মী। তাদের বোন ভালো আর অন্যের বোন খারাপ। তারপর ওরা গভীর রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে আমাদের পুকুর ফেলে দেয়। তখন আমি একটা ইটের সাথে বাড়ি খাই আর মাথাটাও কেটে যায়। 3 দিন পর অনন্যাকে ওদের পুকুরের পাড়ে পাই আমরা। অনন্যার শরীরে পোশাক একেবারে অনেক জায়গায় ছেঁড়া ছিল। যে অনন্যাকে এমন অবস্থা দেখেছে সে আফসোস করেছে। অনন্যার মা বাড়ি থেকে তার শাড়ি নিয়ে এসে অনন্যাকে ঢেকে দিয়ে সদর হাসপাতালে নিয়ে যায়। আল্লাহর রহমত ছিল বলে অনন্যা বেঁচে যায়, কিন্তু যখনই কোনো ছেলেকে দেখতো তখনই ভয়ে জড়সড় হয়ে যেত। এমনকি আমাকে দেখলো। পুলিশ বারবার অনন্যাকে বলেছিল কে তার এমন করেছে, তাদের কাউকে চেনে কিনা। অনন্যা শুধু না না করে আর ভয়ে থাকে। আর অনন্যার আচরণ ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এই সুস্থ মানুষের মতো আচরণ করে তো এই বাচ্চাদের মতো ছেলে দেখলে জ্ঞান হারিয়ে ফেলতো। তাদের এমন পাশবিক নির্যাতনের ফলে আমি মা হবার ক্ষমতা হারিয়ে ফেলি। নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম পুরো 1টা বছর। নিজেকে শেষ করতে চেয়েছিলাম অনেকবার। গলায় অনেকবার ওড়না দড়ি শাড়ি পেঁচিয়েছিলাম, কিন্তু আমি মরে গেলে আমার বাবা আর বোনের কে দেখবে? বাবার কাজে কে সাহায্য করবে? তাই মরতে গিয়েও মরি নাই। আমি জানি আত্মহত্যা মহাপাপ, তারপরও করতে গেছিলাম। এর মাঝে শুনি ওদের পুলিশ ধরেছে আর ইমন বিয়ে করে ফেলেছে। অবশ্যই ইমন প্রতিদিন আমার সাথে দেখা করতে আসতো, কিন্তু আমি ভয়ে দরজা খুলতাম না আর জোরে জোরে চিৎকার করতাম আর সেদিকে তাকিয়ে থাকতাম তো থাকতামই। আমার পড়াশোনা অনেক ক্ষতি হয়, তাই বাবা আমাকে সবার ভালোর জন্য ঢাকা নিয়ে যায়। সেখানেও আমি ভয়ে থাকতাম। তারপর ধীরে ধীরে সুস্থ হই। তারপর বাবা আমাকে ঢাকায় মহিলা কলেজে ভর্তি করে দেয়। আর যেহেতু অভাবে সংসার, 3 বোনের পড়াশোনা খরচ, সংসার চালানো আর আমার বিয়ে হওয়া কঠিন ছিল। কোনো ভালো ছেলে আমাকে বিয়ে করবে না, তাই বাবা আপনার সাথে বিয়ে দিতে রাজি হয়। যেহেতু আপনি অনেক আগে থেকেই বিবাহিত ছিলেন আর আমার রাগ একটু বেশি, তাই তো কেউ আমাকে উল্টোপাল্টা কথা বললে সহ্য করতে পারি না। আর তাই কালকে আপনার সাথে অমন ব্যবহার করেছি। আর এই ঘটনার পর থেকে আমি এমন হয়ে গেছি। অনন্যাকে ধর্ষণের 8 মাস পর সুজন আর ওদের বন্ধুরা কথা বলছিল। তখন শুনতে পায় তারা ধর্ষণ করেছিল অনন্যাকে। সেখানে সেই সময় অনন্যার বাবা মা উপস্থিত ছিল। ওর বাবা মায়ের সাথে থানায় ফোন দিয়েই আমি যখন বাড়ি থেকে রামদা নিয়ে আসি ওদের মারার জন্য, তখন ওদের পুলিশ ধরে নিয়ে যায়। 3 দিন পর ওদের বড় নেতা আর বাবার টাকার জোরে বের হয়ে আসে। বের হয়ে আসার পর দুজনেই আমাকে বলে অনন্যাকে ধর্ষণ করার ভিডিও তার কাছে আছে।
আমি যদি সুজনদের ওই খারাপ বোনকে বিয়ে না করি তাহলে সে অনন্যাকে ধর্ষণ করার ভিডিও নেটে ছেড়ে দিবে। আর এই কথা অনন্যার বাবাকেও বলে। সুজন তখন অনন্যার বাবা বলে ভিডিওর কথা। তখন অনন্যার বাবা আমাকে অনুরোধ করে সুজনের বোন সিনথিয়াকে বিয়ে করার জন্য। আজও তার বোনকে স্ত্রীর মর্যাদা দেয়নি। সুজনের বোনের আগের অহংকার আর নাই। সে এখন অনেক ভালো হয়ে গেছে। তার আগের করা ভুল বুঝতে পেরেছে। আমার বাবার ভাগ্নি হলেও সিনথিয়ার সাথে ঠিকভাবে কথা বলে না। বাবা তার খারাপের জন্যই। এত কিছু হয়ে গেছে তোমার সাথে। এই দুনিয়াতে সুজনের মতো খারাপ ছেলেও যেমন আছে, তেমনি সিনথিয়ার মতো খারাপ মেয়েও আছে। আজ সিনথিয়ার মতো খারাপ মেয়ের জন্য ছেলেরা মেয়েদেরকে খারাপ বলে। আজ সুজন, হেলাম, মুসলিমের মতো খারাপ ছেলেদের জন্য মেয়েরা সব ছেলেকে খারাপ বলে। আমি কি বলবো বুঝতে পারতেছি না। তোমার সাথে যা হয়েছে তা আজ আমার বোনের সাথেও হতে পারত। আপনাকে একটা কথা সেই প্রথম দিন থেকে বলতে চাই, কিন্তু বাবা মা বোনের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারি নাই। কি কথা বলো? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার মতো খারাপ মেয়ে কোনো দিক দিয়ে আপনার বউ হওয়ার যোগ্যতা রাখে না। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে বাবা ডাক শোনাতেও পারবো না। আপনি বরং আপনার আগের স্ত্রীর কাছে ফিরে যান। দরকার হলে তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরে নিয়ে আসুন। মেয়েরা একটু বেশি অভিমানী হয়। আপনার উচিত ছিল তার কাছে বারবার যাওয়া, তাকে বোঝানো। আমি আপনার আর আপনার বউয়ের সব কথাই শুনেছি, আপনার বোন আর ভাবির কাছ থেকে। কে বলেছে তুমি খারাপ? আরে তুমি তো আর নিজের ইচ্ছাতে তাদের কাছে নিজেকে বিলিয়ে দাও নাই। তোমার সাথে যারা এমন করেছে তাদেরও বিচার একদিন আল্লাহ করবে। তারাও একদিন বাবা হবে, তাদেরও ঘরে বোন আছে। শুধু ধৈর্য ধরে থাকো। আর তোমাকে বোঝানোর জন্য ধন্যবাদ। আমিও আসলে আমার বউকে ভুলতে পারি নাই। পরিবারের চাপে রাজি হয়েছি। ইমন, অনেক স্বপ্ন ছিল তোমার ঘরের বউ হব, কিন্তু হতে পারিনি। হয়তো সৃষ্টিকর্তা তোমার কাছে আমার জোড়া রাখে নাই। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে সিনথিয়াকে স্ত্রীর মর্যাদা দিবে। আর কোনো মানুষ যদি তার ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উচিত। আর তুমি একজন শিক্ষিত মানুষ, তাই তোমাকে বেশি বলতে হবে না। সেদিনটা ওখানে থেকে পরের দিন অনন্যাকে নিয়ে ঢাকা ফিরি। ওকে ওর বাবার কাছে দিয়ে বলি এ বিয়ে আমি করব না। আমি আমার স্ত্রীকে এখনও ভুলে যাইনি, আর আমাকে এবং আমার পরিবারকে ক্ষমা করবেন। এসব বলে ওনার কাছ থেকে চলে আসি আমি বাসাতে। সুপ্রিয়া আর আমেনা খালা পরের দিন তাদের বাসায় আসে সবার সাথে দেখা করতে আর শামীমকে মেনে নিয়ে নতুন করে সংসার করতে। সুপ্রিয়া বাসাতে আসার পর সব স্বাভাবিক থাকে। যখন সে সবাইকে বলে শামীমের বাসা যাবে, তখন তার মা তাকে বলে শামীম তাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে। সুপ্রিয়া ওর মায়ের কাছে ডিভোর্সের কথা শুনে থমকে যায়। সে ভাবতেও পারতেছে না শামীম তাকে ডিভোর্স পেপার পাঠাবে। সুপ্রিয়া কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। সে কখনো ভাবতে পারেনি এমনটা হবে। সুপ্রিয়া কাউকে কোনো কিছু না বলে তার নিজের ঘরে চলে যায়। সুপ্রিয়ার মা তার বড় ছেলে আর তার ভাগিনা মাহমুদকে ফোন দেয় বাসায় আসার জন্য। এই মাহমুদ হলো সুপ্রিয়ার খালার ছোট খালার ছেলে আর সুপ্রিয়ার সবচেয়ে কাছের বন্ধু। তাদের কথা বলা চলা নিজের ভাই বোনের মতো। তাদের মাঝে কোনোদিনও কোনো খারাপ সম্পর্ক ছিল না। কিছু সময় পর সুপ্রিয়ার বড় ভাই আর মাহমুদ বাসায় চলে আসে। এসে সুপ্রিয়ার মায়ের কাছে সব শুনে সুপ্রিয়ার ঘরে যায় তারা। কিরে, তুই মন খারাপ করে আছিস কেন? দেখ বোন, ওর কাছে আর তোকে যেতে হবে না। আমি তোর আবারও বিয়ে দেব। ওরা যখন ডিভোর্স পেপার পাঠিয়েছিল তখন তুমি তাদের না করে দাও নাই কেন? তুই তো নিজেই বলেছিলি শামীমের সাথে আর সংসার করবি না। আমি না হয় তখন রাগের মাথায় ওসব কথা বলেছি, তাই ওরা ডিভোর্স পেপার পাঠাবে? ওরা কি কিছু বলে নাই? বলেছিল তোকে ফিরিয়ে নিতে চেয়ে, কিন্তু আমি না করে দেই। আর এটাও বলি আমার বোনের বিয়ে অন্য কোথাও দিব। এটা কেন করতে গেলে তুমি ভাইয়া? আমি যে এখনো ওনাকে ভুলতে পারি নাই। ওরা কি আর কিছু বলেছে? না, আর কিছু বলে নাই। তবে শামীমের সাথে নাকি অন্য একটা মেয়ের বিয়ে দেবে। তাহলে আমার কি হবে? আমি তো সেদিন রাগ হয়ে কথাগুলো ওকে বলেছিলাম। আমি তো একবারও ডিভোর্সের কথা বলি নাই। ভাইয়া, আমার সুখটা নষ্ট হয়ে গেল রে। এতদিন যতটা না কষ্ট পাইছি তার চেয়ে অনেক বেশি কষ্ট পেলাম এসব শুনে। আমার সাথে কি সব সময় এমন হয়? আমি কি একটুও সুখ পাবো না? আমি গিয়ে শামীম ভাইকে সব বলে তোর কাছে ফিরে নিয়ে আসবো, তুই কোনো চিন্তা করিস না। তোকে আর কোথাও যেতে হবে না মাহমুদ। যে আমাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে চায় তাকে বিরক্ত না করাই ভালো। জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। আর জোর করে কাউকে ভালোবাসলে সেটা টিকেও না বেশি দিন।
হয়তোবা তার সাথে অন্যায় করে ফেলেছি, তাই হয়তো আমাকে ছাড়তে চাইছে।